আমাদের লেকচার হচ্ছে 8.10 So the self capacitance of each unit in a string of 3 suspension insulator is C. The shunt capacitance of the connecting metal work of each insulator to earth, খেয়াল করে দেখেন, মানে মেটাল ওয়ার্ক মানে হচ্ছে যে মেটালের যে পিন আছে, মানে দুইটা ইনসুলেটরের মাঝখানে যে পিন আছে সেখান থেকে আর্থ মানে হচ্ছে টাওয়ার, আর্থ মানে টাওয়ার, টাওয়ারের মধ্যে যে ইনসুলেশনটা এই যে ক্যাপাসিট্যান্সটা আছে সেটা হচ্ছে 0.15 সি। এখানে ওরা আরো একটা শান্ট ক্যাপাসিট্যান্স বলছে, সেটা হচ্ছে ফর লাইন ইট ইজ 0.1 সি। এর মানে কি? এর মানে হচ্ছে আপনার এদিক দিয়ে যে লাইনটা গেছে, ঠিক আছে, এই লাইনটার সাথেও কিন্তু আপনার একটা ক্যাপাসিট্যান্স তৈরি হইতে পারে। যেমন আপনার এই যে ইনসুলেটরের মাঝখানে যে মেটালের যেটা ইয়ে আছে, মানে কি পিন আছে, সেই পিনের সাথে যেমন আমার আর্থের মানে টাওয়ারের একটা লিংক হইতে পারে, ক্যাপাসিট্যান্স হইতে পারে, ওই একই ভাবে আমার লাইনেরও কিন্তু একটা ক্যাপাসিট্যান্স হইতে পারে। এতদিন পর্যন্ত সেটা আমরা ইগনোর করে আসছি, বাট সেটা হইতে পারে। কেন হইতে পারে? কারণ এখানে যা ভোল্টেজ আছে এই জায়গায়, তার থেকে এই জায়গার ভোল্টেজ কম, একটা ভোল্টেজের ডিফারেন্স আছে। এখানে যা ভোল্টেজ আছে মানে মাঝখানে, এই তার থেকে এখানে ভোল্টেজ বেশি, তার মানে এখানেও কিন্তু একটা কি ক্যাপাসিট্যান্স তৈরি হতে পারে। তো এটাকে আমরা এই যে এইভাবে একটু প্রকাশ করি, এইভাবে একটু বাঁকায়ে আঁকি আর কি। বাঁকায়ে আঁকানোর পরে আমরা এরকম পাওয়া গেল জিনিসটা। তো এখানে কি হলো, এখানে হচ্ছে এই যে পয়েন্টটা এ পয়েন্ট থেকে আমার এদিকে একটা কারেন্ট যাচ্ছে, আবার এই দিকে একটা কারেন্ট আসতেছেও কিন্তু। কেন? কারণ এখানকার ভোল্টেজটা বেশি, এই জায়গার ভোল্টেজটা বেশি, এই জায়গার ভোল্টেজটা কম, এই জায়গার ভোল্টেজটা জিরো। তো কারেন্ট এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে। তো যদি আমরা এই ম্যাথটা এইভাবে করার চেষ্টা করি, তাহলে দেখি পয়েন্ট নাম্বার এ তে আমার কয়টা কারেন্ট আসতেছে? এই যে I2 আসতেছে, এই I1 প্রাইম আসতেছে, আর কয়টা কারেন্ট যাচ্ছে? এই I1 যাচ্ছে, আর এই ছোট হাতের I1 যাচ্ছে, তাই না? জি স্যার। তো আমরা যদি এটাকে একটা KCL অ্যাপ্লাই করি, আমাদের কেমন আসবে? আসবে হচ্ছে এরকম যে I2 প্লাস I1 বার ইকুয়াল টু I1 প্লাস I1। এক্ষেত্রে I2 টা কি আসলে? I2 টা হচ্ছে এখানকার কারেন্ট, তাই না? এখানকার কারেন্ট। তো এখানকার কারেন্ট যদি হয়, এখানকার ভোল্টেজ কত? V2। জি স্যার। লিখলাম V2 ওমেগা সি, লিখলাম ওমেগা সি। সো এটা হচ্ছে আমার I2 পাওয়া গেল। এবার আসি I1 প্রাইম। I1 প্রাইম মানে কি? I1 প্রাইম মানে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, কি আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে আমার মানে কারেন্ট বেসিক্যালি সোজা কথায়। এখন এই যে পয়েন্ট আছে, এই পয়েন্ট আসলে কোন পয়েন্ট? এই পয়েন্টটা কিন্তু বেসিক্যালি এই পয়েন্টটা, তাই না? জি স্যার। খেয়াল করে দেখেন, এই যে এই পয়েন্টটা কিন্তু আসলে কি এই পয়েন্টটা না? তো এখানে এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত? এই V2 আর V3 যোগফল না? জি স্যার। সো এই জন্য এখানে লিখছে V2 প্লাস V3। আর ওমেগা 0.1 সি, এই যে 0.1 সি লিখলাম। সো এটা ছিল আমার ছোট হাতের I1। এবার আসেন এই বড় হাতের I1 এর বেলা। বড় হাতের I1 মানে কি? এখানকার কারেন্ট, এটা হচ্ছে বড় হাতের I1। এখানে ভোল্টেজ কত? V1। V1 স্যার। আচ্ছা V1, আর এখানে ক্যাপাসিট্যান্স কত? সি, এইজন্য V1 ওমেগা সি। এবার আসি ছোট হাতের I1 মানে এইটা, এখানে ভোল্টেজ কত? এখানেও ভোল্টেজ কিন্তু আমার V1 এ। কিভাবে? আমরা কিন্তু কতদিন এটা এক্সপ্লেইন করছি, এটা আপনারা জানেন অলরেডি, আগের ভিডিওগুলো দেখে বুঝতে পারবেন। এখানকার ভোল্টেজও কিন্তু কি V1। সো এইজন্য এটা লিখলাম V1 ওমেগা 0.15 সি। ঠিক আছে? তো আমি যদি এখান থেকে সবগুলোকে একটু সাজাই, সাজানোর পরে আমার এরকম একটা ইকুয়েশন আসে, এই যে 0.1 V3 is equal to 1.15 V1 minus 1.1 V2। এটাকে যদি আমরা আরেকটু ভাগ করি, মানে 0.1 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা আসে V3 is equal to 11.5 V1 minus 11 V2। আচ্ছা, এবার আমরা বি নাম্বার পয়েন্টে যাই। পয়েন্ট নাম্বার বি মানে এখানে, এখানে যদি যাই আমাদের কি কি আসতেছে? আমাদের I3 আসতেছে, আমাদের ছোট হাতের I2 আসতেছে। যাচ্ছে কারা কারা? বড় হাতের I2 আর ছোট হাতের I2, তাই না? সো আমি পয়েন্ট নাম্বার বি তে বা জাংশন বি তে আমি গেলাম I3 প্লাস I2 বার ইকুয়াল টু I2 প্লাস I2। I3 মানে কি? I3 মানে হচ্ছে যে এই কারেন্টটা,
এখানে ভোল্টেজ কত? V3। সো লিখলাম V3 ওমেগা সি। কেন সি? কারণ হচ্ছে এখানে সি আছে তাই। আচ্ছা, পরেরটা আসে I2, মানে I2 প্রাইম আর কি। I2 প্রাইম আসলে কোন কারেন্টটা? I2 প্রাইম কারেন্ট আসলে এই কারেন্টটা, তাই না? এখানে ভোল্টেজ কত? এখানে ভোল্টেজ কিন্তু আমার এই V3। কিভাবে? খেয়াল করে দেখেন, একটা পয়েন্ট হচ্ছে এখানে, আরেকটা পয়েন্ট এখানে, তাই না? জি স্যার। এই পয়েন্টটা কিন্তু আসলে এই হুবহু এই পয়েন্টটাই, তাই না? বুঝতেছেন সবাই? এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কিন্তু সেম পয়েন্ট, কারণ এই যে দেখেন যে একই তার কিন্তু। সো এখানে ভোল্টেজ কত? এখানে ভোল্টেজ হচ্ছে V3, এইজন্য আমি লিখবো V3.1 সি ওমেগা, কারণ এখানে আছে আমার কি 0.1 তাই। এবার আসি ছোট হাতের I2। ছোট হাতের I2 কোনটা ছিল? ছোট হাতের I2 আমরা অলরেডি আগে লিখছি একবার, কোথায় যেন, এই যেখানে আমরা I2 আগে একবার লিখছি, তো এই জন্য আমরা এটাই লিখে দিব আবার এখানে। এবার আসি ছোট হাতের I2। ছোট হাতের I2 যেটা আছে, ছোট হাতের I2 হচ্ছে কোনটা? ছোট হাতের I2 হচ্ছে এইটা, এইটা। তো এখানে আমার ভোল্টেজ কোনটা কোনটা, মানে এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ আর এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ। বুঝতে পারছি? খেয়াল করে দেখেন, তাই না? আমার এটা এটা ছোট হাতের I2 না? আমার এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ভোল্টেজটা হচ্ছে আমার এখানকার ভোল্টেজ। এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কিন্তু সেম পয়েন্ট, তাই না? এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কিন্তু সেম পয়েন্ট। কিভাবে? কারণ তারা তো একই, তাই না? এটা তো টাওয়ার, এটা তো আর্থ। তো এখন এই দুইটা পয়েন্টের মধ্যে এই দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত? ভোল্টেজ কত? এই যে V1 আর V2 যোগফল না? তো এই জন্য আমি লিখবো যে V1 প্লাস V2, আর এখানে আমার ওমেগা কত? ওমেগা তো ওমেগাই। সি কত? সি হচ্ছে 0.15 সি। ঠিক আছে, 0.15 সি। সো এটা হচ্ছে আমার ছোট হাতের I2। সো আমি দেখলাম আসলে তাই তাই কিনা। হ্যাঁ, ছোট হাতের I2 এটাই, দেখেন খেয়াল করে, ছোট হাতের V1 প্লাস V2 ওমেগা 0.15 সি। সো এখান থেকেও আমাদের একটা ইকুয়েশন আসে, সেটা হচ্ছে 1.1 V3, 1.15 V2, 0.15 V1, ওই যে সাজাইলে আসবে আর কি। এখন আমরা কিন্তু এখানে যে V3 ছিল, এই যে এইটা, আমরা কিন্তু চাইলে এটাকে এখানে লিখে দিতে পারি এই V3 এর জায়গায়। যদি আমরা বসাই দেই, আমাদের কি দাঁড়ায়? 13.25 V2, 12.5 V1। তো এখান থেকে আমরা আমাদের V2 এর একটা ইকুয়েশন পাই, মানে একটা মানে কি ইকুয়েশন বলবো না, আমি বলবো একটা রিলেশনশিপ পাই। সেটা হচ্ছে এই যে 12.5 ডিভাইড বাই 13.25 V1। সো এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 3 দিলাম। এখন এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে V2 টা আছে, এই V2 টাকে আমরা এখানে বসাই দিব। এখানে না, সরি, এখানে বসাই দেব। যদি আমরা এখানে বসাই দেই, কি দাঁড়ায়? আমাদের দাঁড়ায় 14.8 ডিভাইডেড বাই 13.25 V1। তো এটা আমরা ইকুয়েশন নাম্বার 4 দিলাম। সো এখন আমি কিন্তু V1 জানি না, V2 ও জানি না, V3 ও জানি না। সো আমাদের আলটিমেটলি আর কি কি দেওয়া আছে কোশ্চেনের মধ্যে? আর কিছু দেওয়া নাই। তো আমাকে কোশ্চেন আসলে বের করতে বলছে, আমাকে বের করতে বলছে ক্যালকুলেট দ্য ভোল্টেজ অ্যাক্রস ইচ ইনসুলেটর অ্যাজ পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজ আকারে বের করতে বলছে। সো এটা পারা যাবে। কিভাবে পারা যাবে? তো আমরা কি করবো, যে V is equal to V1 plus V2 plus V3, তিনটাকে যোগ করি। সো তিনটাকে যোগ করলে আমার এরকম আসে, V1 তো V1ই, V2 এর জায়গায় আমি এটা লিখবো, এই যেটা, V3 জায়গায় আমি এটা লিখবো। সবগুলো থেকে V1 কমন নিলে থাকে কি 1 plus 1 12.5 divided by 13.25 14.8 13.25 কত আসে? 40.55 V1 divided by 13.25 ভোল্ট। সো এটা হচ্ছে আমাদের V1 সহ। সো এখন যদি আমাদেরকে ক্যালকুলেট করতে বলে যে আমাদের পার্সেন্টেজ বের করো, কিভাবে পার্সেন্টেজ বের করব? এখানে V1 কে রেখে এটাকে ওই পাশে নিয়ে যাব আর এটাকে নিচে নিয়ে আসব। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের এই V আকারে একটা ইউনিট থাকবে, V আকারে। সো এখন আমরা লিখলাম V1 is equal to 13.25 V divided by 40.55 0.326 ভোল্ট, না ভোল্ট না, V ভোল্ট, মানে V মানে টোটাল ভোল্ট, এটাও কিন্তু জানি না আমি, আননোন। So V2 is equal to 12.5 into 0.326 V divided by 13.25. কেন?
কারণ আমরা এখানে যে V1 এর যে ভ্যালুটা আমরা পেলাম, এখানে V1 এর যে ভ্যালুটা, মানে সোজা কথা এইটাকে আমরা এখানে বসাবো, তাহলে V2 এর একটা ভ্যালু পেয়ে যাব। ওইটাকে আবার আমরা এখানে বসাবো, তাহলে আমরা V3 এর একটা ভ্যালু পেয়ে যাব। সো V1 এর ভ্যালু পেলাম, V2 এর ভ্যালু পেলাম, V3 এর ভ্যালু পেলাম, সবগুলোর সাথে কিন্তু একটা করে V আছে, খেয়াল রাখেন। সো এটাই বেসিক্যালি আমাদের পার্সেন্টেজ। খেয়াল করে দেখেন, আমরা যদি ওই পার্সেন্টেজ আকারে দেখি, এটাই কিন্তু আমাদের পার্সেন্টেজটা ছিল। ওই যে এটাকে যদি আমি 100 দিয়ে গুণ দেই, কত হবে? 32.6, এটা কি 30.7, এটা কি 36.4। তো যে আমাদের এরকম পাওয়া গেল। আমাদের যদি এখন স্ট্রিং এফিসিয়েন্সি বের করতে বলে, স্ট্রিং এফিসিয়েন্সি ফর্মুলা হচ্ছে উপরে হচ্ছে কি V, নিচে হচ্ছে কি 3 ইনটু V3 ইনটু 100%, অবভিয়াসলি ইনটু 100%। তো আমাদের এখানে কত দাঁড়ালো? উপরে হচ্ছে V লিখলাম, নিচে হচ্ছে 3 লিখলাম, V3 কোথায়? V3 আছে যে এখানে আছে, V3 দেখেন 0.36564 V। তো V সহই লিখতে হবে, কিন্তু লিখলাম। তো উপরে V, নিচে V কাটা চলে যায়, বাদ সবগুলো যদি ক্যালকুলেশন করেন তাহলে আসবে কত? 91.5%। সো এটা হচ্ছে আপনার স্ট্রিং এফিসিয়েন্সির ফর্মুলা। এবার আসেন গার্ড রিং এর ম্যাথে, কারণ আমরা এর আগে অলরেডি একটা থিওরি পড়ে আসছি, সেটা ছিল স্ট্রিং এফিসিয়েন্সি কিভাবে ইমপ্রুভ করবেন, কিভাবে এফিসিয়েন্সিটা ইমপ্রুভ করবেন। খেয়াল করে দেখেন, আমাদের প্রথম দিকের ম্যাথগুলোতে এফিসিয়েন্সি ছিল 85%, 68%, 84%, কিন্তু আমাদের এই ম্যাথটাতে আমাদের এফিসিয়েন্সি বেড়ে দাঁড়ালো 91%-এ। কেন? কারণ আমরা ওই পাশে আরো একটা ক্যাপাসিটেন্স আমরা হিসাব করছিলাম। সো এই কাজটা আমাদের গার্ড রিংও করবে। গার্ড রিং মানে একটা এডিশনাল এক্সট্রা, আমি দেখাচ্ছি, একটা এক্সট্রা একটা পিন দেওয়া, মানে একটা তার দেওয়া। দেখেন কি জিনিস আসলে, এই যে এটা হচ্ছে আপনার টাওয়ারের মাথায় যে ডিস্ক, এই যে ডিস্ক, আর এখানে হচ্ছে আপনার তারটা আমি এইভাবে দেখাই, গোলাপি তার দিয়ে, মানে গোলাপি দিয়ে মনে করেন এটা আপনার কেবলটা, ঠিক আছে? এখন আপনি যদি এই কেবল থেকে উপরের দিকে একটা তার নিয়ে নেন, এই যে এরকম জাস্ট সামান্য একটা এডিশনাল তার যদি উপরের দিকে এইভাবে কানেক্ট করে দিতে পারেন, এটা লাগানো যাবে না কোথাও, এটা কিন্তু কোথাও লাগানো যাবে না, জাস্ট এইভাবে আমি কানেক্ট করে দিব। জাস্ট যদি কানেক্ট করে দিতে পারি, তাহলে এটা একটা গার্ড রিং হিসেবে ইউজ হবে। সো এখানে আপনার যে ক্যাপাসিটেন্সটা তৈরি হচ্ছে, এই ক্যাপাসিটেন্স তৈরি হওয়াটা কিন্তু খারাপ। ও কি করবে? ও একটা এক্সট্রা রিভার্স ক্যাপাসিটেন্স তৈরি করবে। এখানে এইদিকে একটা ক্যাপাসিটেন্স আছে, এইদিকে একটা ক্যাপাসিটেন্স আছে, দুইটাকে ক্যান্সেল আউট করার চেষ্টা করবে। করতে পারবে তা না, বাট করার চেষ্টা করবে। তো এটাই বেসিক্যালি আমাদের গার্ড রিং। স্যার এইখানে যে আর্থের সাথে তো একটা ডিসটেন্স আছে, হ্যাঁ, তো এই তারের ক্ষেত্রে কি ওই ডিসটেন্সে রাখতে হবে না হ্যাঁ, কম বেশি করতে হবে? আপনি একটা ভালো পয়েন্ট ধরছেন স্যার। এখানে তো আর্থের ডিসটেন্সটা কমে গেল। আমি যে ইনসুলেটর দিয়ে একটা ডিসটেন্স বানাইলাম, আমি যদি একটা গার্ড রিং দিয়ে দেই, তাহলে তো ডিসটেন্সটা কমে গেল না? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় রেখেই আমাদের গার্ড রিংটা ওইভাবে দিতে হবে, যাতে কোনো আর্ক বা স্পার্ক তৈরি না হয়। বুঝতে পারছেন? এমন ভাবে ডিসটেন্সটা দিতে হবে যাতে টাওয়ারের সাথে খুব ডিসটেন্সটা ক্লোজ না হয়ে যায়। ক্লোজ হলে কিন্তু বিপদ আছে, ঠিক আছে? হ্যাঁ, ক্লোজ হলে তো তখন স্যার হ্যাঁ, এক্স্যাক্টলি শর্ট হয়ে যাবে, শর্ট হয়ে যেতে পারে। সো এটা করা যাবে না। সো ওইটা মাথায় রাখতে হবে। এইজন্য আমরা চাইলেও অনেক বড় গার্ড রিং আমরা ব্যবহার করতে পারবো না। সো এই যে আপনার দেওয়া আছে এখানে, একটা হচ্ছে লঙ্গার ক্রস সাম, একটা হচ্ছে আরেকটা প্রশ্ন ছিল। আচ্ছা একটু দাঁড়ান, এটা বলে নিই আমি। হ্যাঁ, একটু বলে নিই। এটা হচ্ছে আপনি কিভাবে ইমপ্রুভ করবেন। আপনি লঙ্গার ক্রস সাম ইউজ করবেন। লঙ্গার ক্রস সাম ইউজ করলে হবে কি, এই ক্যাপাসিটর গুলো ছোট হয়ে যাবে, তখন এফিসিয়েন্সি বাড়বে। আচ্ছা, আরেকটা মেথড হচ্ছে গ্রেডিং দ্য ইনসুলেটরস। মানে হচ্ছে আপনার ওই ইনসুলেটরকে ছোট বড় করবেন। উপরের গোলা ছোট দিবেন, নিচের গোলা বড় দিবেন। বুঝতে পারছি? আঙ্গুরের মতো, উপরে ছোট নিচে বড়। বুঝতে পারছেন? সো এটা একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আপনাকে ওই একই সাইজের ইনসুলেটর কিন্তু বানানো যাবে না এখন আর। আপনাকে কি করতে হবে? আপনাকে ইনসুলেটর কি করতে হবে? বিভিন্ন সাইজের বানাইতে হবে। আপনাকে বিভিন্ন সাইজের মেশিন বানাইতে হবে, মানে মেশিন এনে ওই বিভিন্ন সাইজের ইনসুলেটর বানাইতে হবে। এটা কিন্তু একটা ঝামেলা। কারণ ওই যে গার্মেন্টস এর দেখছেন আপনারা, খেয়াল করে, যদি আপনাকে ওই যে ডাবল এক্সেল বানাইতে হয়, ট্রিপল এক্সেল বানাইতে হয়, এক্সেল বানাইতে হয়, আপনার কিন্তু লস বেশি। কিন্তু আপনি যদি একই সাইজের জামা বানান সবার জন্য, একই সাইজ, তাহলে কিন্তু আপনার লাভ বেশি, তাই না?
এটা তো আপনারা সবাই জানেন কম বেশি। সো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই গ্রেডিং দ্য ইনসুলেটরের প্রবলেম, বাট সুবিধা আছে, সুবিধা হচ্ছে এটার এফিসিয়েন্সি বাড়ায়। 3 নাম্বার মেথড হচ্ছে ওই একটা গার্ড রিং ব্যবহার করে, এই দেখেন যেটা এক্সট্রা গার্ড রিং ব্যবহার করা, এবং এমন ভাবে ব্যবহার করতে হবে যাতে হচ্ছে এই ডিসটেন্সটা যাতে মেইনটেইন হয়। আচ্ছা এইবার আপনার কোশ্চেন বলেন। স্যার আমার কোশ্চেনটা হলো এই যে এখানে রিভার্স ক্যাপাসিটর যখন তৈরি করবে, হ্যাঁ এইখানে যে এই অপোজিট সাইডের যে ডিসটেন্সটা এটা কি মেইনটেইন করতে হবে এই সাইডেও? কোনটা? না 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 না, এটা মেইনটেইন করতে হবে না। এই যে আমার এখানে যা এটা আছে এটা এটা এই যে কোনো ডিসটেন্সটা, ডিসটেন্সে নিলেই হবে। এইটা যে এটা যত বড় ডিসটেন্স আপনি দিতে পারবেন, হ্যাঁ যত বড় হবে ডিসটেন্সটা তত কিন্তু আপনার লস। আপনি যত ক্লোজ দিতে পারবেন তত বেটার, বাট ক্লোজ দিতে গিয়েও আপনাকে খেয়াল রাখতে হবে যাতে হচ্ছে স্পার্ক না করে, মানে হচ্ছে এত ক্লোজ যাতে না হয় যাতে স্পার্ক করে। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ। আবার ব্যাপার আছে, এইখানে যা ডিসটেন্স আছে এর থেকে যেমন হ্যাঁ এর থেকে বেশি দেওয়া যাবে না, এর থেকে বেশি দিয়েন না, আবার এর থেকে অনেক স্যার আমি কমও দেওয়া বলি, যাবে না। হ্যাঁ আমি বলেন। বলি আমার আমার কথাটা হলো এই যে C1 এখানে যে পিকচারটাতে C1 না একটা ক্যাপাসিটর, এখানে একটা ক্যাপাসিট্যান্স তৈরি হয়েছে, হ্যাঁ হ্যাঁ আর C2 এইটা একটা ক্যাপাসিট্যান্স তৈরি হয়েছে। আচ্ছা তো আমি বলতে চাচ্ছি যে C1 আর C2 এই দুইটা কি সেম ডিসটেন্সে হইলে কি ভালো হবে, না C2 টা একটু ক্লোজ হইলে ভালো হবে? আচ্ছা, C2 টা যত ক্লোজ হবে, ঠিক আছে, খেয়াল করে দেখেন, হ্যাঁ C2 টা যত ক্লোজ হচ্ছে তত কি হচ্ছে, তত হচ্ছে এখান থেকে কারেন্টের সংখ্যা মানে কারেন্টের পরিমাণ বাড়তে থাকবে, তাই না? হ্যাঁ এখানে কারেন্টের পরিমাণ বাড়লে সুবিধা কি? সুবিধা হচ্ছে এখানে নরমালি আমি অত ইয়া পাই না, নাম কি, আমি অত কম্পেনসেশন পাই না, বাট তার মানে এটা ক্লোজ হলে সুবিধা আছে। তবে বেশি ক্লোজ হয়ে গেলে তখন যেটা হবে, তখন হচ্ছে কি এইটার তুলনায়, স্পার্ক করবে। হ্যাঁ এইটার তুলনায় এইটার ডিসটেন্স যদি অনেক কমে যায় তাহলে এই ক্যাপাসিটেন্সটা তখন কি হবে, তখন হচ্ছে ক্যাপাসিটেন্স অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। মানে হচ্ছে অনেকটা এরকম, মানেটা হচ্ছে এরকম, যেমন আজকে আমি ট্যাক্স দিয়ে আসছি, আমার ট্যাক্স আসছে হচ্ছে 5,000 টাকা, কিন্তু আমি ওভার দ্য ইয়ার গত 1 বছরে আমি ট্যাক্স দিয়েছি 18,000 টাকা। বুঝতে পারছি? হ্যাঁ তো এখানে আমি এক্সট্রা দিয়ে ফেললাম না? হ্যাঁ তো এই এক্সট্রা দেওয়াটা আসলে কিন্তু উচিত না, এক্সট্রা দিলে কিন্তু আসলে লস হয় আমার, উল্টা আরো লস হবে তখন। সো 5 এর নিচেও দেওয়া যাবে না, 5 এর উপরেও দেওয়া যাবে না। সো চেষ্টা করতে হবে যে এই ডিসটেন্সটাকে ইকুয়াল বা সিমিলার রাখার জন্য। তবে এটা কম হওয়া বেটার, এটা বেশি হলে সমস্যা, বেশি হলে তো ওই কম্পেনসেশনটা বেশি হলো না। মানে 5/4 এরকম হওয়া যায় আর কি। হইতে পারে, এটা হইতে পারে, এটার কোনো স্পেসিফিক নিয়ম নাই, এটা যে যতটুকু দিতে পারে, মানে ওই স্পার্কটাকে অ্যাভয়েড করে। বেশি ক্লোজ হইলে স্পার্ক করবে, বেশি ডিসটেন্স হইলে আমাদের হচ্ছে হ্যাঁ লস হচ্ছে, এফিশিয়েন্সি কমে যাবে, এফিশিয়েন্সি কমে যাচ্ছে, তত লাভ হচ্ছে না। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, কত রোল আপনার? 30 না? জি স্যার, জি স্যার 30। এখন দেখেন, পরে আমরা পরে যাই, পরে হচ্ছে আমাদের একটা গার্ড রিং এর ম্যাথ আছে, একটু ওয়েট করেন, হ্যাঁ একটু ওয়েট করেন। ওকে, সো এই যে গার্ড রিং এর ম্যাথটাও হুবহু সেম, মানে গার্ড রিংটা আমরা একটু আগে যে গার্ড রিং এর মতো করে একটা ম্যাথ করলাম, এটা কিন্তু গার্ড রিং না, ঠিক আছে, এটা গার্ড রিং না, কিন্তু এটা হচ্ছে জাস্ট হচ্ছে ওই ওই লাইন ক্যাপাসিটেন্স তৈরি হয়েছে সেটা। সো এইটা এই হুবহু সেম কাজটা করবে গার্ড রিং ও, তবে গার্ড রিং এ যেটা করবে, গার্ড রিং হচ্ছে কি, গার্ড রিং ক্যাপাসিটেন্সের পরিমাণটা বেশি হবে। খেয়াল করে দেখো, নিচে ক্যাপাসিটেন্সটা বড় হবে, উপরে ক্যাপাসিটেন্সটা হালকা ছোট হবে। কেন? কারণ হচ্ছে এই যে নিচে যে ভোল্টেজটা, এখানে ভোল্টেজ ডিফারেন্সটা, এখানে ভোল্টেজ ডিফারেন্সটা কম, এখানে ভোল্টেজ ডিফারেন্সটা বেশি। তো এই কারণে নিচে ক্যাপাসিটেন্সটা বড় হচ্ছে, উপরে ক্যাপাসিটেন্সটা কি হবে, ছোট হবে। আরো একটা কারণ আছে, কারণ হচ্ছে আমি যখন একটা তারকে এভাবে বাঁকাই দিব, ঠিক আছে, তারটাকে যখন আমি বাঁকাই দিচ্ছি এই যে এরকম করে, তখন এইখানে যা ডিসটেন্স থাকবে এটা থাকবে কম, এখানে যা ডিসটেন্স থাকবে সেটা থাকবে বেশি। ডিসটেন্স কম হলে এখানে ক্যাপাসিটেন্সটা হবে কি,
ক্যাপাসিট্যান্সটা হবে কম, না ক্যাপাসিট্যান্সটা হবে বেশি, ডিসটেন্স বেশি হলে ক্যাপাসিট্যান্সটা হবে কম। এই জন্য গার্ড রিং এর ক্যাপাসিট্যান্সটা ভ্যারিয়েবল, একটু ভ্যারি করে, একদম ইকুয়াল হয় না। যেমন এখানে সবগুলো ইকুয়াল ছিল যে 0.15 0.1 এরকম থাকবে না। গার্ড রিং এর বেলায় ওই আমাদের কি হবে, আমাদের একটু কম বেশি হবে। এখানে 0.2 ঠিক আছে, কারণ হচ্ছে টাওয়ার তো একই জায়গায় আছে, টাওয়ার তো আর কম বেশি হচ্ছে না। কিন্তু গার্ড রিংটা একটু বাঁকায় যাওয়ার কারণে নিচেরটা কম হচ্ছে ডিসটেন্স, উপরেরটা বেশি হচ্ছে ডিসটেন্স, এই জন্য নিচেরটা 0.3 উপরেরটা 0.1। সো ওই একই ভাবে তোমরা হচ্ছে জাংশন এ, জাংশন বি, জাংশন সি এর জন্য করবা সেম ম্যাথ, জাস্ট এখানে 0.1 এর জায়গায় 0.3। এই ক্লিয়ার সবাই? একই ম্যাথ কিন্তু আগেরটার এটা কিন্তু একই ম্যাথ। উপরেরটা ছিল কি, উপরেরটা 0.1, এটাও 0.1, এখন উপরেরটা 0.1, নিচেটাও 0.3। সুতরাং তুমি যখন জাংশন এ মানে এইটার জন্য ম্যাথ হিসাব করবা, তখন এইটা 0.2, এইটা 0.1, এটা সি, এটা সি, এরকম ভাবে হিসাব করবা। আর যখন তুমি নিচেটার জন্য হিসাব করতেছো এখানের জন্য, তখন এটা হচ্ছে সি, এটা সি, এটা হচ্ছে 0.2, এটা হচ্ছে 0.3। এই তো এইভাবে হিসাব করবে, হিসাব করলে তোমাদের ম্যাথটা সেম মিলবে। সেম ম্যাথ, হুবহু সেম ম্যাথ, আগেরটা এটা সেম ম্যাথ, জাস্ট নিচেটা 0.3। এবার আসি করোনা, খুব ইম্পর্টেন্ট, তাই না? এত ইম্পর্টেন্টও না আসলে। করোনা আসার আগে তোমরা আসলে করোনা কি জিনিস হয়তো জানতো না অনেকে, তবে এখন তো জানো, তাই না? করোনা মানে একটা ভাইরাস, তাই তো? জি স্যার, বাট এই করোনা তো সেইটা না। হ্যাঁ, এই করোনা সেইটা না। এই করোনা হচ্ছে, আমরা একটু পড়ি, এখানে অনেক কথা লেখা আছে, এত লেখা লিখতে হবে না। দেখো, the phenomenon of violet glow, hissing noise and production of ozone gas in an overhead transmission line is known as corona. What that means? That means যখন মাঝে মাঝে, যখন না মাঝে মাঝে, খুব রেয়ার যদিও, মাঝে মাঝে ট্রান্সমিশন লাইনে দেখা যায় যে ট্রান্সমিশন লাইনটা গ্লো করতেছে, মানে বেগুনি কালারের জ্বলতেছে উজ্জ্বল হয়ে, এবং এটা শব্দ করতেছে করে। এটা কিন্তু স্পার্কের শব্দ না, এটা ডিফারেন্ট, এটা শব্দ করতেছে। এবং তার চারপাশে ওজোন গ্যাস মানে O3 তৈরি হচ্ছে, এটাকে বলা হয় করোনা। ঠিক আছে? এটা কেমন, ছবি কি দিছি আমি এখানে? এখানে কি কোনো ছবি দিছি আমি? না, এখানে কোনো ছবি দেই নাই। আমি তোমাদের একটা ছবি দেখাই, তাহলে বুঝতে পারবা। Not this transmission line. ট্রান্সমিশন দিলেও তো এখন বোঝা যাবে না, আগে তো দিলেই চলে আসতো। এই যে দেখো, ট্রান্সমিশন লাইনের মধ্যে কি দেখা যাচ্ছে, যে এরকম কিছু ভায়োলেট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ জ্বলতেছে যে ট্রান্সমিশন লাইনগুলা, খেয়াল করছো? জি স্যার। ট্রান্সমিশন লাইনগুলো জ্বলতেছে। সো এইটা হচ্ছে বেসিক্যালি করোনা। তো এখন করোনা কেন হয়? করোনা হয় তোমার বেসিক্যালি অ্যাটমসফিয়ারিক কারণের জন্য। আমরা দেখে আসি, ইফ দ্য কন্ডাক্টরস আর পলিশড এন্ড স্মুথ, করোনা উইল গ্লো ইউনিফর্ম। তার মানে হচ্ছে খুব সুন্দর লাইট হবে। আর যদি ইউনিফর্ম না হয়, রাফ পয়েন্ট থাকে, উল্টাপাল্টা থাকে, মানে হচ্ছে যে স্মুথ না হয় যদি কন্ডাক্টরটা, তাহলে কিছু কিছু জায়গায় ব্রাইট হবে, কিছু কিছু জায়গায় ডার্ক হবে। ডিসি ভোল্টেজের জন্য করোনা খুব কম, এসির জন্য করোনাটা অনেক বেশি। এবার আসি দেখি ফ্যাক্টরস এফেক্টিং করোনা, কেন হয় করোনা আসলে। নাম্বার 1 হচ্ছে তোমার অ্যাটমসফিয়ার। অবভিয়াসলি সবার প্রথম অ্যাটমসফিয়ার, যদি আবহাওয়া খারাপ থাকে করোনা হওয়ার চান্স বেশি। যদি কালবৈশাখী ঝড় আসবে তখন করোনা হওয়ার চান্স খুব বেশি। কন্ডাক্টর সাইজ, কেন হয় এটা? যে তোমার যে অ্যাটমসফিয়ার, কারণ হচ্ছে তখন আয়নের পরিমাণ বেড়ে যায়, মানে আকাশের মধ্যে, মানে বাতাসে, অ্যাটমসফিয়ারে। ওই বাতাসে যখন আয়নের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তখন হচ্ছে ওই ওজোন গ্যাসটা বেশি তৈরি হয়। এই যে তোমরা এটা করে দেখো, স্টর্মি ওয়েদারে করোনা বেশি হয়, ক্লিয়ার ওয়েদারে করোনা হয় না অলমোস্ট। কন্ডাক্টর সাইজ, the corona effect depends on the shape and the condition of the conductor. The rough and irregular surface will give rise to more corona. যদি তোমার ইয়েটা নাম কি, কন্ডাক্টরটা রাফ হয়, রাফ মানে কি, মানে হচ্ছে খসখসে হয় বা উঁচু নিচু হয়, তাহলে করোনা বেশি হবে। যদিও সেটা ইউনিফর্ম না, লাইটটা সুন্দর হবে না, বাট এক জায়গায় অনেক বেশি, এক জায়গায় অনেক কম, এরকম হবে, মানে অনেক বেশি হবে সোজা কথা করোনাটা। আর যদি তোমার সারফেসটা পরিষ্কার মানে স্মুথ হয়, তাহলে করোনাটা কম হবে। স্পেসিং বিটুইন কন্ডাক্টরস, দুইটা কন্ডাক্টরের মাঝে যদি স্পেসিংটা কম হয়, করোনা বেশি হবে। যদি মানে গ্যাপটা বেশি হয়, মানে একটা তার থেকে একটা তারের গ্যাপ অনেক, তখন করোনাটা খুব কম হবে। লাইন ভোল্টেজ খুব ইম্পর্টেন্ট। একটা নির্দিষ্ট ভোল্টেজ থাকে, সেই ভোল্টেজটার নাম হচ্ছে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। কোথায় লেখা আছে? দাঁড়াও, কোথায় লেখা আছে ক্রিটিক্যাল, এই যেখানে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। ঠিক আছে,
এই ভোল্টেজটাকে বলা হয় করোনা উৎপাদন ভোল্টেজ, মানে হচ্ছে এই ভোল্টেজের চেয়ে বেশি ভোল্টেজ যদি তুমি তোমার লাইনে দাও তাহলে করোনা ফর্ম করবে। ঠিক আছে? সো এক এক ওয়েদারের জন্য ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ এক এক রকম। মনে করো যে আজকে ফেয়ার, আজকে ডিসেম্বর মাস, আজকে তোমার কোনো ঝড় হবে না, এখন ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজের একটা নির্দিষ্ট মান আছে, মনে করো 100 কিলো ভোল্ট, এর চেয়ে উপরে দিলে করোনা হবে। এখন আসে দেখি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি কি। করোনা কিছু অ্যাডভান্টেজ আছে এবং করোনা কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তবে করোনাকে নরমালি লস হিসেবে আখ্যায়িত করা হয়, তার মানে এটা ডিসঅ্যাডভান্টেজটাই বেশি, অ্যাডভান্টেজটা কম। আগে তাহলে আমরা ডিসঅ্যাডভান্টেজ করে আসি। নাম্বার 1, করোনা ইজ অ্যাকম্পানিড বাই এ লস অফ এনার্জি। অবশ্যই, কারণ হচ্ছে তোমার একটা জিনিস লাইটে কনভার্ট হয়ে যাচ্ছে, তাই না? তোমার একটা পাওয়ার লাইটে কনভার্ট হয়ে যাচ্ছে, তার মানে এটা কিন্তু একটা লস। দিস এফেক্টস দ্য ট্রান্সমিশন এফিসিয়েন্সি। অবভিয়াসলি তোমার একটা জিনিস লস হয়ে যাচ্ছে। ওজন ইজ প্রডিউসড বাই করোনা এন্ড মে কজ কোরোশন। কোরোশন মানে ক্ষয়, ক্ষয় হতে পারে, তোমার কন্ডাক্টরটা ক্ষয় হতে পারে ডিউ টু কেমিক্যাল অ্যাকশন। The current drawn by the line due to corona is non-sinusoidal and hence non-sinusoidal voltage drop is occur. তার মানে করোনার ভেতর দিয়ে, মানে করোনার কারণে যে কারেন্টটা প্রবাহিত হবে ওইটা একটা নন সাইনোসয়েডাল কারেন্ট। এই জন্য নন সাইনোসয়েডাল ভোল্টেজ ড্রপ হতে পারে, তোমার হারমোনিক্স দেখা দিতে পারে, হারমোনিক্স। এবং এইটা জন্য তোমার আশেপাশে যে কমিউনিকেশন লাইন আছে সেটাতে কি হতে পারে, সেটাতে এফেক্ট করতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিই। কয়েকদিন আগে আমার এক বন্ধু ড্রোন নিয়ে আসছিল ড্রোন উড়ানোর জন্য, কিন্তু আমরা ড্রোনটা উড়াইতে পারি নাই। কেন পারি নাই? কারণ আশেপাশে অনেক বড় বড় ট্রান্সমিশন লাইন যাচ্ছিল। ওইটার কারণে আমাদের ড্রোন এর কমিউনিকেশন লাইন, মানে আমাদের যে ওয়্যারলেস কমিউনিকেশন ছিল, সেই কমিউনিকেশন ঠিক মতো হচ্ছিল না। ও একবার উঠতেছিল নামতেছিল, উঠতেছিল নামতেছিল। পরে আমরা বুঝতে পারলাম আসলে ঘটনাটা কি হয়েছে। ঘটনাটা হচ্ছে আশেপাশে যে ট্রান্সমিশন লাইন আছে তার কারণে আমাদের ওইখানে ড্রোনের সাথে রিমোটের কি হচ্ছিল না, কি বলবো, এটা কমিউনিকেশনটা হচ্ছিল না, বারবার ব্রেক হয়ে যাচ্ছিল, ইন্টারফিয়ারেন্স হচ্ছিল। বুঝতে পারছি? তো এটা হতে পারে। সো এটা করোনা হলে আরো বেশি হয়, যদি করোনা না হয় তাহলেও হতে পারে, বাট করোনা যদি হয় এটা আরো বেশি হবে। আচ্ছা, সো অ্যাডভান্টেজটা দেখি এবার। যেহেতু করোনা ফর্ম করছে, তার মানে তার আশেপাশে যে এয়ার, মানে বাতাসটা আছে, মানে কেবলের বাতার পাশে যে বাতাসটা থাকবে সেই বাতাসটাও কিন্তু কি হয়ে যাবে, কন্ডাক্টিং হয়ে যাবে। তার মানে তার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত করতে পারবে। তার মানে আমার এইটা ছিল মনে করি আমার কেবল, এইটুকু ছিল আমার কেবল, এবং তার চারপাশে যদি এই যে এরকম একটা ভায়োলেট, মনে করো যে একটা ভায়োলেট গ্লো তৈরি হয়, এবং এই বাতাসটাও কিন্তু কি, বাতাসটাও কিন্তু মানে পরিবহন করতে পারে। তাহলে একটু আগে আমার কি ছিল, একটু আগে কিন্তু আমার ডায়ামিটার ছিল এতখানি, তাই না? যার মধ্যে দিয়ে আমার কারেন্ট প্রবাহিত করতে পারে। এখন আমার ডায়ামিটার কত হয়েছে, এখন আমার ডায়ামিটার কিন্তু বেড়ে গেল। ডায়ামিটার বেড়ে গেলে তার মধ্যে দিয়ে কারেন্ট ভালো বেশি প্রবেশ করতে পারে, তার মানে তার রেজিস্ট্যান্স কমে যাওয়ার কথা। ঠিক আছে? তার মানে তার রেজিস্ট্যান্সটা কি হতে পারে, রেজিস্ট্যান্সটা কমে যেতে পারে। এটাকে বলা হচ্ছে ভার্চুয়াল ডায়ামিটার। ঠিক আছে? এটা একটা অ্যাডভান্টেজ হতে পারে, তবে খুব একটা বড় অ্যাডভান্টেজ না, নরমাল অ্যাডভান্টেজ। স্যার এই রেঞ্জের মধ্যে যদি মানুষ আসে তাহলে তো সমস্যা। অবশ্যই মানুষ অবশ্যই 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 এই 100%। বাতাসটা যেটা ইয়া হইলো আর কি। অবশ্যই অবশ্যই। এই জন্যই তোমাকে কি করতে হবে, যখন তোমার আবহাওয়া খারাপ হবে তখন তোমার কোনোভাবেই ধান খেতে যাওয়া যাবে না। মানে বুঝছো, ধান ধান ক্ষেত মানে যেটার উপর দিয়ে ট্রান্সমিশন লাইন গেছে ট্রান্সমিশন লাইন গেছে। সেটা। আমাদের ঢাকায় এটা হবে না, জীবনও জীবনও হবে না। এটা হয় কোথায়, যে বড় বড় লাইন যেগুলো গেছে মাইলের পর মাইল, ওইগুলাতে জি ওখানে যাওয়া যাবে না যখন আবহাওয়া খারাপ থাকবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, করোনা রিডিউসেস দ্য ইফেক্ট অফ ট্রানজিয়েন্ট প্রডিউসড বাই দ্য সার্জেস। সো এটা একটা অ্যাডভান্টেজ। তার মানে কি, যদি কোনো কারণে তোমার ভোল্টেজ বেড়ে যায়, ওইটা করোনা কি করবে, রিডিউস করে ফেলবে, মানে কমাই দিবে, ইফেক্টটা কমাই দিবে। সো এটা একটা মিনিমাম অ্যাডভান্টেজ বলতে পারো তুমি। এবার আসি আমরা মেথডস অফ রিডিউসিং করোনা, কিভাবে আমরা করোনাকে কমাবো। এগুলো থেকে কিন্তু আমি অনেক ভাইবা কোশ্চেন জিজ্ঞেস করবো, বুঝছো, যে করোনা কমানোর উপায় কি, করোনা কেন হয়। বলো না যে হাঁচি কাশির মাধ্যমে করোনা হয়, না এইভাবে না, এভাবে বলা যাবে না। একটু একটু ওয়েট করো।
স্যার আপনি মনে হয় মিউট করে রাখছেন, ওইটাকে ওপেন করেন। ঠিক আছে, আমি যেটা বললাম সেটা হচ্ছে আবার বলি, সেটা হচ্ছে যে নাম্বার 1 হচ্ছে বাই ইনক্রিজিং দ্য কন্ডাক্টর সাইজ। তার মানে হচ্ছে যদি আমরা কন্ডাক্টর সাইজকে বড় করে দিই, তার মানে হচ্ছে আমরা যদি কন্ডাক্টর সাইজকে মোটা করে দিই, আগের থেকে মোটা, তাহলে আমার করোনা কমে যাবে। কেন? কারণ আমার মোটা কন্ডাক্টরের ভিতর দিয়ে বেশি ভোল্টেজ আমি সাপ্লাই করতে পারবো। আগে যেখানে 100 কিলো ভোল্টে আমার করোনা হয়ে যেত, এখন আমার 200 কিলো ভোল্টও করোনা হবে না যদি আমি তাকে ডাবল করে দিই বা সাইজ বাড়াই দিই। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা উপায়, বাট এটা একটা কস্টলি উপায়। কস্টলি কারণ কারণ কন্ডাক্টরের সাইজকে বড় করতে হবে, মোটা করতে হবে, নতুন সব কেবল লাগাইতে হবে, সমস্যা একটা। 2 নাম্বার হচ্ছে বাই ইনক্রিজিং দ্য কন্ডাক্টর স্পেসিং। আমরা কন্ডাক্টরকে একটু দূরে দূরে বসাতে পারি। তো তাতে সমস্যাটা যেটা হবে, আমাদের এখন টাওয়ার বড় লাগবে, মানে হচ্ছে ওই ক্রস আর্ম বড় লাগবে, ক্রস আর্ম সাপোর্টটাও বড় বড় লাগবে। সো এটা একটা প্রবলেম। সো করোনা যদি কমাতে হয়, এটা একটা উপায়। দুইটা উপায় আছে, মেথডস অফ রিডিউসিং করোনা। এবার আসি স্যাগে, খুবই 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 ইম্পর্টেন্ট। এটা দেখি কি করা যায়। স্যাগ হচ্ছে স্যাগ ওভারহেড লাইনের স্যাগ। স্যাগ মানে কি? আমাদের যে ওই যে ট্রান্সমিশন লাইন যে ঝুলে পড়ে, এটাকে বলা হয় স্যাগ। ঠিক আছে, সো এই স্যাগটা আমাদের ক্যালকুলেট করতে হবে। স্যাগটা ক্যালকুলেট করার দুইটা ফর্মুলা আছে, দুই ধরনের। নাম্বার 1 হচ্ছে যখন আমার টাওয়ার গুলা ইকুয়াল লেভেলে থাকবে, তার মানে কি দুইটা টাওয়ারের মাথায় ইকুয়াল লেভেলে আছে, তার মানে তারা একই উচ্চতায় আছে আর কি, তখন আমার স্যাগটা হবে ঠিক মাঝখানে, ঠিক মিডলে। ঠিক আছে, এবং তার ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে y = w x² / 2t। এখন x মানে কি? x মানে হচ্ছে একটা পয়েন্ট থেকে ওই স্যাগের ডিসটেন্স। এখন এইটাকে আমি লিখতে পারি l/2। তার মানে কি l মানে হচ্ছে টোটাল লেন্থ, দুইটার মাঝামাঝি যে দূরত্বটা, এটাকে বলা হয় l। দুইটা টাওয়ারের মাঝে যে দূরত্ব, এটাকে বলা হয় l। আমি যদি এখন x² এর জায়গায় l/2 বসাই, আমাদের ফর্মুলাটা কি দাঁড়ায়? ফর্মুলাটা দাঁড়ায় sag = w l² / 8t। এখন আসলে স্যাগ মানে কি সেটা আমরা পড়ে আসি। স্যাগ মানে হচ্ছে the difference in level between points of support and the lowest point of the conductor is called sag। তার মানে আপনার উপরের যে লেভেল আছে এবং আপনার যে লোয়েস্ট যে পয়েন্ট আছে, এদের যে ডিসটেন্সটা, মানে হাইটের যে ডিসটেন্সটা, এটাকেই বলা হয় স্যাগ। বুঝতে পারছি? মানে কতটুকু ঝুলে পড়ছে সে, এটাই স্যাগ। একটা ট্রান্সমিশন লাইনের যে তারটা যতটুকু ঝুলে পড়বে, হ্যাঁ সেটা এক্স্যাক্টলি, হ্যাঁ ওটাকে বলা হয় একবারে উপরের উচ্চতা থেকে একবারে যে যতদূর নিচে পড়বে, সেটাই হচ্ছে স্যাগ। এক্স্যাক্টলি এই যে ডিসটেন্সটা, হ্যাঁ এক্স্যাক্টলি। এটা ঠিক আছে, সো s = ওই যে w x² এর জায়গায় l/2 বসাবো, কারণ ও তো মাঝখানে হবে আমি জানি। দুটো তারকে যদি ঝুলাই দেই একই লেভেলে হলে, সে সেটা মাঝখানে থাকবে, অবশ্যই মাঝখানে থাকবে, এটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা। সো এটাকে আমি ডিসটেন্সটা যদি টোটাল l হয়, আমি এখানে l/2 বসাইতে পারি। তো আমি x² এর জায়গায় l/2² বসাবো, আমার ফর্মুলা দাঁড়ালো w l² / 8t। এখন আনইকুয়াল লেভেল হলে কি হবে আমরা দেখতেছি, তার আগে আমরা ম্যাথ করে আসি। আচ্ছা, সেটার আগে ইফেক্ট অফ উইন্ড এন্ড আইস লোডিং। আমাদের দেশে আইস হয় না, আমাদের দেশে আইস লোডিং হয় না, তার মানে আপনার ওই আইসের জন্য ক্যালকুলেশন করতে হবে না। বাট আমাদের দেশে উইন্ড আছে, মানে বাতাস আছে প্রচুর, তাই না? সো ওই বাতাসের জন্য কিন্তু আমাদের ওই যে কি হবে, আমাদের কিন্তু কেবল দুললে কিন্তু স্যাগ চেঞ্জ হবে, তাই না? কন্টিনিউয়াসলি স্যাগ কিন্তু চেঞ্জ হবে না? জি স্যার। আচ্ছা, সো এটা আসলে ইফেক্টটা কি সেটা দেখে আসি। ইফেক্টটা হচ্ছে WT মানে টোটাল ওয়েট = √w + wi²। W মানে অ্যাকচুয়াল ওয়েট, WI মানে হচ্ছে আইস ওয়েট হোল স্কয়ার প্লাস WW²। WW কি? এটা হচ্ছে উইন্ড ওয়েট, উইন্ডের প্রেসার, অ্যাকচুয়াল আইস আর এটা হচ্ছে উইন্ড। বুঝতে পারছেন? সো এখান থেকে আমরা একটা ফর্মুলা পাই। আমি জাস্ট ফর্মুলাগুলো দেখালাম, প্রত্যেকটা ফর্মুলা সেগুলো সব ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, এটা আর এক্সপ্লেন করব না, আপনারা মোটামুটি একটু ঘাটাঘাটি করলেই পারবেন। এখানে যদি আমি একটা ভেক্টর ডায়াগ্রাম ড্র করি, এই যে এটা হচ্ছে আপনার কন্ডাক্টর। যদি আপনার আইস লোডিং এবং ওর অ্যাকচুয়াল লোডিং কাজ করে, তাহলে সে সেটা নিচের দিকে কাজ করবে গ্র্যাভিটির জন্য। আর যদি উইন্ড কাজ করে, তাহলে সে এই দিকে কাজ করবে। ঠিক আছে, উইন্ড, কারণ উইন্ড তো হয় ডান থেকে বামে যাবে, নাহলে বাম থেকে ডানে যাবে, এই তো। আর আপনার এই দুইটার রেজাল্টেন্ট মানে কি? মানে হচ্ছে দুইটার এটা কি বলে, লব্ধ বা লব্ধি বলে যেটাকে, সেটা হচ্ছে কোন বরাবর কাজ করবে? এই বরাবর কাজ করবে, তাই না? সো এটা হচ্ছে নিচেটা হচ্ছে w + wi মানে অ্যাকচুয়াল ওয়েট প্লাস আইস ওয়েট। WW হচ্ছে উইন্ড ওয়েট
আর টোটাল ওয়েট হচ্ছে WT। সো এটাকে আমরা যদি tan থিটা ফর্মুলাতে যাই তাহলে কি হবে WW প্লাস W প্লাস WI tan থিটা। আর এটা কেন লাগবে? এটা লাগবে আমাদের একটা টার্ম আছে, সেটার নাম হচ্ছে ভার্টিক্যাল স্যাগ। কোথায় ভার্টিক্যাল স্যাগ? এই যে ভার্টিক্যাল স্যাগ। ভার্টিক্যাল স্যাগের ফর্মুলা হচ্ছে S মানে অ্যাকচুয়াল স্যাগ ইনটু cos থিটা। ভার্টিক্যাল স্যাগ মানে কি আমি আপনাকে এক্সপ্লেইন করি। ভার্টিক্যাল স্যাগ মানে হচ্ছে, মনে করেন একটা আমি হোয়াইট বোর্ডে যাই, একটা টাওয়ার আছে এখানে, আর একটা টাওয়ার আছে মনে করেন এইদিকে, মানে ওইটা 500 মিটার দূরে। এখানে একটা কেবল আছে যেরকম, সরি কিভাবে দেখাবো এখন এটা। আচ্ছা দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে আপনি সামনাসামনি দেখতেছেন, তাই না? আপনি কি দেখতেছেন? সামনাসামনি। এই সামনাসামনি যখন আপনি দেখবেন তখন এটা এরকম দেখাবে। আপনি যদি এই সাইড থেকে দেখেন, মানে আপনি হেঁটে গিয়ে, আপনি এখান থেকে হেঁটে গিয়ে ওই সাইডে গেলেন, ওই সাইডে গিয়ে হেঁটে যদি দেখেন, আপনার স্যাগটা কেমন লাগবে? স্যাগটা লাগবে এই যেরকম, তাই না? আমি বুঝাতে পারছি আপনাকে? এক পাশ থেকে দেখলে তো শুধু ডিসটেন্সটা মনে হবে। হ্যাঁ, শুধু লম্বা ডিসটেন্সটা মনে হবে। এটা হচ্ছে উচ্চতা পয়েন্টটা, আর এটা হচ্ছে এই যে এই পয়েন্টটা, ঠিক আছে? আপনি যদি সামনাসামনি দেখেন তাহলে আপনার জিনিসের তারটা লাগবে দেখতে এরকম। আর আপনি যদি কোণা থেকে দেখেন, মানে টাওয়ারের সাইড থেকে দেখেন, তাহলে আপনার কাছে জাস্ট একটা তার মনে হবে, একটা ছোট কেবল। এখানে এই যে তারটা নেমে গেছে আর কি, যেরকম নেমে এই যেরকম উঠে গেছে আবার। বুঝতে পারছি? সো এখন যদি বাতাস আসে তখন কি হবে? বাতাস আসলে আপনি এই অবস্থা থেকে অত ভালো বুঝতে পারবেন না, কিন্তু বাতাস আসলে যেটা হবে, এটা দুলতে দুলতে এই যে এরকম হয়ে যাবে, তাই না? জি স্যার। একটু 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 উঠে যাবে না জিনিসটা? জি স্যার। একটু সরে যাবে না, এই যে এরকম উঠে যাবে না? একটু সরে যাবে আর কি, একটু ওইদিকে সরে যাবে। এখন যখন একটু ওইদিকে সরে গেল, তখন খেয়াল করে দেখেন নিচের থেকে একটু আগে যে ওয়েটটা ছিল, একটু আগে ওয়েটটা বলতেছি, নিচের থেকে যে হাইটটা ছিল, এটাকে বলা হয় গ্রাউন্ড ক্লিয়ারেন্স। কি বলা হয়? গ্রাউন্ড ক্লিয়ার। কারণ এখান থেকে গাড়ি যাবে, মানুষ যাবে, বাস যাবে, ইয়া যাবে, অনেক কিছু যাবে। এটাকে বলা হয় গ্রাউন্ড ক্লিয়ারেন্স। দেখেন খেয়াল করে, যখন আপনার উইন্ড থাকে তখন কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স কি হয়? গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটুখানি বেড়ে যায় না? বেড়ে গেল? এইটাকেই বলা হয় ভার্টিক্যাল স্যাগ। এই যে এইটুকুকে বলা হয় ভার্টিক্যাল স্যাগ। যখন আপনার উইন্ড থাকে তখন একটা ভার্টিক্যাল স্যাগ থাকে। অ্যাকচুয়াল স্যাগ তো এটা এস, এটা তো ওই ফর্মুলাতে পাবো আমরা। আর এটা হচ্ছে ভার্টিক্যাল স্যাগ ভিএস। যখন উইন্ড থাকে, যখন উইন্ড থাকবে না তখন ভিএস আর এস সমান হয় অবশ্যই, কারণ বাতাস চাই, তখন তো এটা এইভাবেই আছে, ভিএস ও এটা, এস ও এটা। কিন্তু যখন বাতাস থাকে তখন জিনিসটা এরকম একটা ট্রায়াঙ্গেলের মতো হয়, এটা হয়ে যায় এস, এটা হয়ে যায় ভিএস। বুঝতে পারছি আপনাদেরকে? জি স্যার। আচ্ছা, সো আমরা এখান থেকে চলে যাই স্ক্রিনে। ওকে, সো এটা ভিএস এর ফর্মুলা হচ্ছে, ভার্টিক্যাল স্যাগ হচ্ছে এস cos থিটা, আর এস এর ফর্মুলা কি? WT L স্কয়ার ডিভাইড বাই L স্কয়ার। এটা 80 হবে, 2T না, এটা ভুল লিখছি আমি মনে হয়, মেবি এটা 80 হবে। ঠিক আছে, এবার আমরা যাই ম্যাথে। ম্যাথ নাম্বার 1, a 132 kilovolt transmission line has the following data: weight হচ্ছে 680 কেজি পার কিলোমিটার, আলটিমেট স্ট্রেংথ হচ্ছে 3100 কেজি, লেন্থ অফ দ্য স্প্যান হচ্ছে 260 মিটার, আলটিমেট স্ট্রেংথ হচ্ছে 3100 কেজি, সেফটি ফ্যাক্টর হচ্ছে 2। সেফটি ফ্যাক্টর মানে কি? মানে হচ্ছে আপনার কেবলটা 3100 কেজি সে নিতে পারে, কিন্তু আপনি 3100 কেজি তাকে নেওয়াবেন না, তাকে নেওয়াবেন অর্ধেক। মানে ওই যে সেফটি ফ্যাক্টর মানে কি, দুই গুণ শক্ত আর কি। আপনার যতটুকু নিতে পারে তার অর্ধেক দিচ্ছেন, তার মানে আপনার যতটুকু দিচ্ছেন তাকে ওয়েট, তার ডাবল হচ্ছে তার স্ট্রেংথ। এটাকে বলা হয় সেফটি ফ্যাক্টর। তো আমার কি কি লাগবে ফর্মুলার জন্য? লাগবে হচ্ছে এই যে S is equal to W L square divided by 8T। T মানে কি? T মানে টেনশন। T মানে কি? টেনশন মানে টান। এটা কিন্তু ওয়েট না, এটা টান। সংখ্যা। হ্যাঁ, টানের সংখ্যা, মানে টান, কত কেজি টানতেছে সে আমাকে। কারণ একটা তার যদি ঝুলাই দেয়, তাটা কিন্তু অনেক ওয়েট, ওই ওয়েট কিন্তু টানবে তো আপনার, ঠিক আছে? আপনার কিন্তু টাওয়ার থেকে টানবে। সো W হচ্ছে আমাকে পার মিটারে বের করতে হবে, পার মিটারে। সো 680 কেজি পার মিটার, কিলোমিটার ছিল, ওটাকে আমি 1000 দিয়ে ভাগ করলে 0.68 কেজি পার মিটার বের হলো। আর ওয়ার্কিং টেনশন হচ্ছে কত? T is equal to আলটিমেট স্ট্রেংথ ডিভাইড বাই সেফটি ফ্যাক্টর।
মানে আলটিমেট ডিসটেন্স ছিল 3100 কেজি, যেটা সর্বোচ্চ সে নিতে পারে, কিন্তু আমি তাকে সর্বোচ্চতে কাজ করাবো না, তাকে আমি হাফে কাজ করাবো, হাফে মানে অর্ধেকে। সো ডিভাইড বাই 2 কত আসে? 1550 কেজি। আর লেন্থ বেরোলো কত? 260 মিটার। বুঝতে পারছি? 260 মিটার কিভাবে বুঝলাম? দেওয়া আছে এখানে লেন্থ অফ দ্য স্প্যান, মানে দুইটা টাওয়ারের ডিসটেন্স। আমি যদি সব বসাই এখানে, আমার স্যাক বের হয় কত? 3.7 মিটার। তারপরে বলছে যে ক্যালকুলেট দ্য হাইট অ্যাবভ দ্য গ্রাউন্ড এট হুইচ দ্য কন্ডাক্টর শুড বি সাপোর্টেড। তার মানে আপনার টাওয়ারের লেন্থ চাইছে, টাওয়ারের হাইট, টাওয়ারটা কত উঁচু হইতে হবে, মানে কত উঁচুতে তাকে আপনাকে কি করতে হবে, মানে ঝুলাইতে হবে সোজা কথায়। গ্রাউন্ড ক্লিয়ারেন্স রিকোয়ার্ড ইজ 10 মিটার। তার মানে হচ্ছে এইটুকু হচ্ছে আপনার, সরি ইয়া করি 10 মিটার রাখি আমি, এটুকু হচ্ছে 10 মিটার, মানে এখান দিয়ে এই 10 মিটার আপনাকে ছেড়ে দিতে হবে, তারপরে হবে স্যাক। ফাঁকা রাখতে হবে 10 মিটার। 10 মিটারটা আপনাকে মিনিমাম রাখতে হবে ফাঁকা, তারপর দিতে হবে স্যাক। এখন স্যাক কত? স্যাক হচ্ছে 3.7, তাই না? তাহলে আপনার টাওয়ার কত হবে? 13.7। কিভাবে? ওই 10 আর 3.7 যোগ করতে হবে। জি স্যার। সিম্পল ম্যাথ, তাই না? ম্যাথ কিন্তু সহজ, সহজ না? জি স্যার। আচ্ছা, সো আমার একটা মিটিং আছে এখন, হঠাৎ করে একটা মিটিং দিছে, সো আমি যেটা করব, আমি পজ করে দিচ্ছি।